শুরু করতে চাই আজকে যে অংশটা পড়াতে, সেটা হলো 11 সিলেবাসে মোট 5টা ইউনিট রয়েছে। সেই 5টা ইউনিটের আমি 3 নম্বর ইউনিটটা ধরলাম, যেটা হলো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সেই সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের মধ্যের একটা অংশ যার নাম বায়োমলিকিউল বা বাংলায় জৈব অণু। এবার মাথায় রাখতে হবে যে ইউনিট 3-র এই যে অংশটা সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, সেই অংশটা থেকে 11-এর সিলেবাসে আমাদের 15 নম্বরের প্রশ্ন আসে। তাহলে এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 15 নম্বর প্রশ্ন মানে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই গুরুত্বপূর্ণ অংশটাকে আমাদের মন দিয়েই পড়তে হবে এবং বুঝতে হবে। বেশ, তাহলে আসা যাক সেই ইউনিট 3-র গুরুত্বপূর্ণ অংশের একটা চ্যাপ্টার, যে অংশটা নাম বায়োমলিকিউল বা জৈব অণু। জৈব অণু আমরা ক্লাস 9-এ পড়েছি, এবার আরেকবার তার ডিটেলসে পড়তে হবে। তাহলে জৈব অণু বলতে যেটা বোঝানো যেতে পারে যে জীবদেহ থেকে যে অণু পাওয়া যায়, অর্থাৎ দ্য মলিকিউলস দ্যাট ইজ ফাউন্ড ইন আ লিভিং অর্গানিজম। তাই জন্য আমি একটা চার্টের মতো করে রেখেছি লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের মধ্যে যে ধরনের মলিকিউলস পাওয়া যায়, দে আর কল বায়োমলিকিউলস, অ্যান্ড দ্য বায়োমলিকিউলস টুগেদারলি ফর্মস সেলুলার পুল। সেলুলার পুল মানে কি? সেলুলার পুল মানে একটা কোষের মধ্যে যা যা অণু রয়েছে সেটা অজৈব হতে পারে, সেটা জৈব অণু হতে পারে, সেটা গ্যাস হতে পারে, সেটা মিনারেলস হতে পারে, সবাই মিলে যে কোষের যে অংশ তৈরি করছে বা কোষীয় যে গঠন তৈরি করছে, দে আর টুগেদারলি কল্ড সেলুলার পুল। এবার দেখ, বায়োমলিকিউলসকে আমি দুভাগে মূলত ভাগ করেছি। একটাকে বলেছি ম্যাক্রোমলিকিউল, আরেকটাকে বলেছি মাইক্রোমলিকিউল। তাহলে হোয়াট ইজ ম্যাক্রোমলিকিউল? ম্যাক্রোমলিকিউল আর দোজ which are or which have size greater than 10,000 ডাল্টন। দেখ, এখানে বলাও আছে যে 10,000 ডাল্টনের বেশি, তাহলে তারা হলো ম্যাক্রোমলিকিউল। আর যাদের সাইজ 1000 ডাল্টনের নিচে, দেখ এখানে করা আছে যে 1000 ডাল্টনের নিচে যদি তার ওজন হয়, মলিকুলার ওয়েট যদি 1000 ডাল্টনের তলায় হয়, দে আর রেফার্ড অ্যাজ মাইক্রোমলিকিউল আর বায়োমাইক্রোমলিকিউল। তাহলে বায়োমাইক্রোমলিকিউলের মধ্যে কী কী পড়তে পারে? দে ক্যান বি সুগার, অ্যামাইনো অ্যাসিডস, ওয়াটার, নিউক্লিওটাইড, গ্যাসেস অ্যান্ড মিনারেলস। তাহলে সুগার হতে পারে সিম্পল সুগার মানে মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, জল হতে পারে, নিউক্লিওটাইড হতে পারে, গ্যাসেস হতে পারে, এবং কিছু খনিজ উপাদান হতে পারে মিনারেলস। এবং প্রত্যেকটারই গঠন আমাদেরকে পড়তে হবে। তাহলে মাইক্রোমলিকিউলের পরে আসছি ম্যাক্রোমলিকিউল। তার মানে ম্যাক্রোমলিকিউল কি? যাদের মলিকিউলার ওয়েট 10,000 ডাল্টনের বেশি, তারা বলবো ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রোমলিকিউলের মধ্যে কারা কারা পড়তে পারে? ইট ক্যান বি কার্বোহাইড্রেটস, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। তার মানে কার্বোহাইড্রেট হতে পারে বা শর্করা, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড। এবং এগুলোকে দেখ আমি স্টার মার্কস করে রেখেছি, তার কারণ এটাই বোঝাতে চাইছি যে এইগুলো আমাদের সিলেবাসে রয়েছে এবং তাদের গঠন কাজ দুটোই আমাদেরকে পড়তে হবে। কার্বোহাইড্রেট পড়তে হবে, প্রোটিন পড়তে হবে, লিপিড পড়তে হবে, নিউক্লিক অ্যাসিড পড়তে হবে। তাহলে ধীরে ধীরে আমি এবার তার বর্ণনাতে যাচ্ছি। সবার আগে দেখ, লিখে রেখেছি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? এক কথায় যদি বলা হয়, দে আর দ্য হাইড্রেটস, দে আর দ্য হাইড্রেটস অফ কার্বন। হ্যাঁ, তার মানে তারা হলো পলিহাইড্রক্সি অ্যালকোহল। অনেকগুলো ওএইচ মূলক, হাইড্রক্সিল মূলক রয়েছে। আমি গঠন যখন বলবো তখন সেই গঠন দেখে তোরা সেটা আন্দাজ করতে পারবি। কার্বোহাইড্রেটসের জেনারেল ফর্মুলা লেখা আছে CH2O হোল N, CH2O হোল N। এই যে দেখ, এখানে লিখে রেখেছি, দ্য এম্পেরিক্যাল ফর্মুলা অফ কার্বোহাইড্রেট অর জেনারেল ফর্মুলা ইজ CH2O হোল N, ওয়ার N ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস। তাহলে এখানে কার্বন অ্যাটমের সংখ্যার ওপর নির্ভর করে এই ফর্মুলাটা চেঞ্জ হতে পারে। যদি এখানে আমি 5 লিখি, ওয়ার N ইজ ইকুয়ালস টু 5, দ্য
formula becomes C5H10O5. When N is 6, the formula becomes C6H12O6. That is our very common glucose C6H12O6, where number of carbon atom is 6. এবার দেখ কার্বোহাইড্রেটকে আমি 3 ভাগে মূলত ভাগ করেছি। একটা হলো মনোস্যাকারাইড, একটা হলো অলিগোস্যাকারাইড, আর একটা হলো পলিস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড মানে সিম্পল সুগার, যাকে আর ভাঙা সম্ভব নয়, আর কোনো স্মলার ইউনিটে ভাঙা যাবে না। দে আর কল্ড মনোস্যাকারাইড। আরেকটা জিনিস আমি দেখ লিখে রেখেছিলাম, কার্বোহাইড্রেটস ক্যান অলসো বি কল্ড অ্যাজ স্যাকারাইডস। স্যাকারাইড মানে হলো চিনি অর্থাৎ সুগার। যেহেতু কার্বোহাইড্রেট মাত্রই সুইট ইন টেস্ট অ্যান্ড দে আর রেডিলি সলিউবল ইন ওয়াটার, দে আর কল্ড স্যাকারাইডস। তাই এখানে মনোস্যাকারাইড মানে হচ্ছে গিয়ে সেই চেন যার আর কোনো ভাঙা সম্ভব নয়, আর কোনো ভাবেই তাকে ভেঙে দেওয়া সম্ভব নয়, যেখানে অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইডকে ভাঙা সম্ভব। এবার অন দ্য বেসিস অফ কার্বন অ্যাটম monosaccharide can be classified as follows. কীরকমভাবে? দে ক্যান বি ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। তার মানে এখান থেকে আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে এই কার্বনের অ্যাটমের সংখ্যা যত রয়েছে তার ওপর নির্ভর করে মনোস্যাকারাইডকে এইভাবে আমরা 7 ভাগে ভাগ করে, মানে 7টা চেন অনুযায়ী ভাগ করেছি। কীরকম? ট্রায়োস মানে C3H6O3। উদাহরণ কি লিখে রেখেছি? গ্লিসারালডিহাইড। এছাড়া আরেকটা উদাহরণ আছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। টেট্রোস মানে 4টে কার্বন। উদাহরণ কি? এরিথ্রোজ। পেন্টোজ মানে 5টা কার্বন। উদাহরণ কি? তোদের খুব চেনা রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ, উইচ আর দ্য বিল্ডিং ব্লক অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। হেক্সোজ, এটা নিয়ে ম্যাক্সিমাম আমরা পড়বো। হেক্সোজ মানে 6 কার্বন। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, দে আর অল হেক্সোজ সুগারস। এরপরে কি? হেপ্টোজ, মানে সেখানে 7টা কার্বন রয়েছে। উদাহরণ কি? সেডোহেপটিউলোজ। তাহলে এই গেল মনোস্যাকারাইডের ভাগ: ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ আর হেপ্টোজ। এবার মনোস্যাকারাইডের হেক্সোজ যে 6 কার্বন, তাকে আমি আরও 2 ভাগে ভাগ করে দেখিয়েছি। কি 2 ভাগে? আমি ভাগ করেছি অন দ্য বেসিস অফ রিডিউসিং সুগার, মানে তার বিজারণ ধর্মর ওপর নির্ভর করে একে আমি 2 ভাগে ভাগ করেছি। বিজারণ ধর্মের ব্যাপারটা আরেকটু পরে, যখন কেমিস্ট্রিটা আরেকটু পড়া হয়ে যাবে তোদের কাছে, তখন তোরা একটু ভালো করে বুঝতে পারবি। এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ এরা দুজনেই বিজারণধর্মী শর্করা, অর্থাৎ এরা বিক্রিয়াতে বিজারণধর্মী ক্রিয়া দেখায়। আমরা প্র্যাকটিক্যালেও সেটা করে দেখব। গ্লুকোজ বা ফ্রুক্টোজকে যখন আমরা টেস্ট করব, বেনেডিক্ট সলিউশনে দেব, তখনই দেখব যে গ্লুকোজ ফ্রুক্টোজ এই ধরনের বিক্রিয়া করবে। যাই হোক, তাহলে এক্ষেত্রে রিডিউসিং সুগার অনুযায়ী, অর্থাৎ তার মধ্যে কী ধরনের কার্যকরী গ্রুপ রয়েছে, ইজ ইট অ্যালডিহাইড অর ইজ ইট কিটোন? যদি বিজারণধর্মী শর্করাটা অ্যালডিহাইড হয়, দেন দে আর কল্ড অ্যালডোজ সুগার। যদি বিজারণধর্মী শর্করাটি হয় অ্যালডিহাইড গ্রুপ, তাহলে তাকে বলা হবে অ্যালডোজ। আর যদি বিজারণধর্মী শর্করাটা হয়ে থাকে কিটোনধর্মী, তখন তাকে বলা হবে কিটোজ। তাহলে অ্যালডোজ আর কিটোজ। অ্যালডোজ শর্করার উদাহরণ লিখেছি গ্লুকোজ, কিটোজ শর্করার উদাহরণ লিখেছি ফ্রুক্টোজ। এবার এর একটি গঠন দেখে নিতে পারিস। অ্যালডোজ শর্করা, আমি বললাম যে তার মধ্যে বিজারণধর্মী শর্করাটা হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে CHO গ্রুপ। আর দেখ, এটা আমি 2 ভাগেই এটাকে বোঝাবো যে যে মনোস্যাকারাইড, সেই মনোস্যাকারাইডের ওপেন চেন হতে পারে, অর্থাৎ এই গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচার হতে পারে, আবার সেই মনোস্যাকারাইডের ক্লোজ চেন স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার হতে পারে। এটা ওপেন চেন স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ আ স্ট্রাকচার অফ এ অ্যালডোজ সুগার। আমাদের পরিচিত গ্লুকোজের স্ট্রাকচার হলো এটা।
যে স্ট্রাকচারে 6টা কার্বন দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6, 6টা কার্বন, তার এই প্রথম কার্বনে ওই ফাংশনাল গ্রুপটা রয়েছে। দোজ ফাংশনাল গ্রুপ, মানে এই ফাংশনাল গ্রুপটার নামই হলো অ্যালডিহাইড, CHO, আর এই সুগারটা হলো অ্যালডোস সুগার। এবার কিটোস সুগারের উদাহরণ আমি বলেছিলাম ফ্রুক্টোজ, তার গঠনটা কেমন একবার দেখ। কিটোস সুগারের গঠনটা হলো এই রকম, কি আছে, 6টাই কার্বন রয়েছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জেনে রাখবি, তার সাধারণ ফর্মুলা এক, C6H12O6, বাট তাদের গঠন আলাদা। ওটায় অ্যালডিহাইড থাকছে, এটায় কিটোন থাকছে। দেখ 6টা কার্বন রয়েছে, 1 2 3 4 5 6, কিন্তু 2 নম্বর কার্বনের সাথে কিটোনমূলক রয়েছে, C ডাবল বন্ড O, এটাকে কিটোনমূলক বলে, ওটা অ্যালডিহাইড ছিল। এই জন্য কিটোন থাকে বলে এই সুগারটার নাম কিটোস সুগার। ঠিক আছে, এটা তাহলে ফ্রুক্টোজ, এটা ছিল গ্লুকোজ। বেশ, আমি আবার বললাম এই দুটোই ওপেন চেন স্ট্রাকচার, এই দুটোই মুক্ত শৃঙ্খল, অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বা মনোস্যাকারাইডের মুক্ত শৃঙ্খলের গঠন এই রকম অনেকটা। ঠিক আছে, এরপরে যখন পড়াবো তখন আমি রিং স্ট্রাকচার বা ক্লোজ চেন স্ট্রাকচারটা আমি বোঝাচ্ছি। বেশ, তাহলে মনোস্যাকারাইডের পরে এবার আসি আমি পরের ভাগে, অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে যেখানে অলিগোস্যাকারাইড তৈরি হয় 2 থেকে 9টি মনোস্যাকারাইড ইউনিটের সংযুক্তির ফলে। মানে যদি ইংলিশে বলা হয়, দে আর ফর্মড বাই কনডেনসেশন অফ 2 to 9 মনোস্যাকারাইড ইউনিটস। 2 থেকে 9টি মনোস্যাকারাইড ইউনিট যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড অণু গঠন করে। সেই অলিগোস্যাকারাইড অণু আবার আমি এখানে অনেক হতে পারে, আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছি। একটা বলেছি ডাইস্যাকারাইড, আরেকটা বলেছি ট্রাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে বোঝাই যাচ্ছে 2টি মনোস্যাকারাইড অণু নিয়ে তৈরি, আর ট্রাইস্যাকারাইড মানে 3টি মনোস্যাকারাইড অণু দিয়ে তৈরি। তাহলে ডাইস্যাকারাইড ক্যান বি ল্যাকটোজ, ইট ক্যান বি সুক্রোজ, ইট ক্যান বি মল্টোজ। ল্যাকটোজ আমরা জানি, ল্যাকটোজ ইজ ফর্মড বাই কন্ডেনসেশন অফ গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, সুক্রোজ ইজ ফর্মড বাই গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, অ্যান্ড মল্টোজ ইজ ফর্মড বাই 2 molecules অফ গ্লুকোজ। তাহলে দুটো গ্লুকোজের অণু যুক্ত হয়ে মল্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে সুক্রোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ নিয়ে ল্যাকটোজ। এবার হয় ট্রাইস্যাকারাইডে। ট্রাইস্যাকারাইড মানে 3টে মনোস্যাকারাইড অণু সংযুক্তির ফলে ট্রাইস্যাকারাইড। উদাহরণ লিখে রেখেছি, র্যাফিনোজ। কী কী অণু? 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ, 1 অণু গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ নিয়ে তৈরি হয় ট্রাইস্যাকারাইড, র্যাফিনোজ। বেশ, পরের পার্টে আয়। পরের পার্টে রয়েছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে মোর দ্যান 10। আমি বলেছি 2 থেকে 9টি নিয়ে অলিগোস্যাকারাইড অণু তৈরি হয়, আর 10-এর বেশি অণু মনোস্যাকারাইড অণু নিয়ে তৈরি হয় পলিস্যাকারাইড। এবার সেই পলিস্যাকারাইড অণু, তার আরেকটা নামও একটি কথায় বলা যেতে পারে, দে আর অলসো রেফার্ড অ্যাজ গ্লাইক্যান। দেখ এদিকে গ্লাইক্যান কথাটা দেখতে পাচ্ছিস, এর মধ্যে গ্লাইক্যান লেখা আছে। তাহলে পলিস্যাকারাইড ক্যান অলসো বি রেফার্ড অ্যাজ গ্লাইক্যান, অ্যান্ড this polysaccharide can be classified as homoglycan and heteroglycan. হোমোগ্লাইক্যান মানে কি? হোমোগ্লাইক্যান মানে হলো যদি সেই অণুগুলোই প্রত্যেকটি একই ধরনের মনোস্যাকারাইড নিয়ে তৈরি হয়। অর্থাৎ গ্লাইকোজেন উদাহরণ দিয়েছি, গ্লাইকোজেন ইজ ফর্মড বাই অনলি গ্লুকোজ ইউনিটস। মানে গ্লুকোজ অণু দিয়ে শুধুমাত্র যদি তৈরি হয় তখন সেটা হলো গ্লাইকোজেন, তখন তার নাম হয়ে গেল হোমোগ্লাইক্যান। আর হেটেরোগ্লাইক্যান মানে কি? যেখানে গ্লুকোজ থাকতে পারে, ফ্রুক্টোজ থাকতে পারে, কিছু পেপটাইড থাকতে পারে, কিছু প্রোটিন থাকতে পারে, যাই হোক, মানে সেক্ষেত্রে এক ধরনের মনোস্যাকারাইড অণু নয়, একাধিক মনোস্যাকারাইড, ভিন্ন ধরনের মনোস্যাকারাইড অণু নিয়ে যদি তৈরি হয় তখন তার নাম হেটেরোগ্লাইক্যান। উদাহরণ কি? উদাহরণ হলো কাইটিন। তাহলে হেটেরোগ্লাইক্যানের উদাহরণ বললাম কাইটিন। এবার দেখ এর পরেরটা বলেছি আরও 2 রকমভাবে ভাগ করেছি। পলিস্যাকারাইডকে একভাবে বললাম যদি সমধর্মী অণু নিয়ে তৈরি হয় তখন তার নাম হোমোগ্লাইক্যান, যদি
ভিন্ন ধরনের অণু নিয়ে তৈরি হয় তখন তারা হেটেরোগ্লাইক্যান। আচ্ছা, এবার দেখ স্টোরেজ আর স্ট্রাকচারাল এই অনুযায়ী ভাগ করেছি। স্টোরেজ পলিস্যাকারাইড মানে কি, যেগুলো মূলত রিজার্ভ ফুড মেটেরিয়াল হিসেবে কোষের মধ্যে সঞ্চিত থাকে। দে ক্যান বি স্টার্চ, আমরা জানি উদ্ভিজ্জ শ্বেতসার স্টার্চ, আর প্রাণীজ শ্বেতসার হচ্ছে গ্লাইকোজেন। গ্লুকোজ ইজ কনভার্টেড ইন্টু গ্লাইকোজেন অ্যান্ড ইট ইজ স্টোরড ইন আওয়ার মাসলস অ্যান্ড লিভার সেলস। তাহলে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে পেশিকোষে এবং যকৃতে সঞ্চিত থাকে, তাহলে সেটা স্টোরেজ হতে পারে। স্টার্চ, আরেকটার এক উদাহরণ লিখে রেখেছি, সেটা হলো ইনিউলিন। ইনিউলিন ইজ নাথিং বাট আ পলিমার অফ ফ্রুক্টোজ। এটা একটু নামটা তোদের কাছে অজানা হতে পারে। ইনিউলিন মানে ফ্রুক্টোজের পলিমার, মানে 30 থেকে 50টি ফ্রুক্টোজ অণু যুক্ত হয়ে তবে ইনিউলিন তৈরি হয়। কোথায় পাওয়া যায়? আমরা যে ডালিয়ার নাম শুনেছি, ডালিয়া ইজ নাথিং বাট আ পলিমার অফ ইনিউলিন। তাহলে ইনিউলিন নিয়ে তৈরি হয় এটা, এবং ইলিউনিন তৈরি হয় ফ্রুক্টোজ অণু নিয়ে। বেশ, এবার এসছি স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। স্ট্রাকচারাল পলিস্যাকারাইডটা কি? স্ট্রাকচারাল পলিস্যাকারাইড মানে যে ধরনের পলিস্যাকারাইড দিয়ে কোষের গঠন তৈরি হয়। হ্যাঁ, যেমন মনে করলাম আমি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, আমরা পড়ে এসেছি। তাহলে সেই কাইটিন ওইখানে উল্লেখ পেয়েছি, সেই কাইটিন মানে হলো স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। ইটস আ টাইপ অফ স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। আবার আর্থ্রোপোড আমরা যে পড়েছি সন্ধিপদী, তার বাইরের যে বহিঃকঙ্কাল সেটাও কাইটিন নির্মিত, শক্ত খোলক। তাহলে সেখানেও স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। তাহলে বোঝা গেছে আশা করলাম। তাহলে তখন আমি বলেছিলাম যে দেখ ওপেন চেন রয়েছে, আবার এই কার্বোহাইড্রেটের ক্লোজ চেন স্ট্রাকচারও পড়া যায়। ওপেন চেনে আমি দেখিয়েছি তোদের অ্যালডোজ আর কিটোজ শর্করা। এবার দেখ ক্লোজ চেনটা কী জিনিস। ক্লোজ চেন মানে হলো এই রকম গঠন। ক্লোজ চেন মানে হলো এই রকম গঠন, যার দুটো নাম দেওয়া হয়েছে এখানে। একটা গঠনের নাম বলেছি পাইরানোজ, আরেকটার নাম লিখেছি ফিউরানোজ। তাহলে হোয়াট ইজ পাইরানোজ? পাইরানোজ এখান থেকে দেখে গঠনটা বুঝতে পারছিস, ইট ইজ আ 6 মেম্বার্ড রিং স্ট্রাকচার। তার মানে 6টা মেম্বার নিয়ে তৈরি হয়েছে এরকম একটা রিং লাইক স্ট্রাকচার। অনেকটা বেনজিন বলয়ের মতো দেখতে স্ট্রাকচারটা, যার 5টা কার্বন অণু থাকবে এই রিংয়ের মধ্যে, আর একটা থাকবে অক্সিজেনমূলক। এই গঠনটা দেখে অচেনা মনে হলেও এটা জেনে রাখ, এই পাইরানোজ যে স্ট্রাকচারটা এঁকেছি সেটা অ্যাকচুয়ালি গ্লুকোজের গঠন। অর্থাৎ এই যে ওপেন চেন গ্লুকোজের যে স্ট্রাকচারটা এরম করে রেখেছিলাম 6টা কার্বন দিয়ে, সেটাই যদি ক্লোজ চেন স্ট্রাকচার তৈরি করে, দে লুক লাইক এই পাইরানোজ রিং, যার নাম্বারিংগুলো ফেলে রেখেছি কার্বনের। এটা 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। হিসেব করে যদি দেখিস তাহলে দেখবি হ্যাঁ এখানেও C6H12O6, এই 6টা কার্বনেরই এই মিলিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হবে গ্লুকোজের। তাহলে পাইরানোজ মানে হলো 6 মেম্বার রিং স্ট্রাকচার। আরেকটা গঠন হতে পারে যেটা আমাদের 5 মেম্বার রিং স্ট্রাকচার, বা 5টা মেম্বার মিলিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে, সেটা হলো ফিউরানোজ স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটা আশা করি তোদের পরিচিত গঠন। কোথায় দেখেছিলি? যখন তোরা ক্লাস 10-এ পড়ছিলি, যখন ডিএনএ আরএনএর গঠন পড়ছিলি, তখন সেখানে আমরা বলেছিলাম পেন্টোজ শর্করা, পেন্টোজ সুগারের কথা বলেছিলাম। সেই পেন্টোজ শর্করা 2 ধরনের হতে পারে, ইট ক্যান বি রাইবোজ অর ইট ক্যান বি ডিঅক্সিরাইবোজ। যদি ডিএনএ হয় ইট ইজ ডিঅক্সিরাইবোজ, যদি আরএনএ হয় ইট ইজ রাইবোজ। আমি যে গঠনটায় করে রেখেছি এখানে, ইট ইজ রাইবোজ। রাইবোজের দেখ পেন্টোজ শর্করা, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, তখন তো আমরা পেন্টোজ শর্করা বলেছিলাম, বাট দ্য স্ট্রাকচার ইজ কল ফিউরানোজ স্ট্রাকচার, ফিউরানোজ রিং, যার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর 5 নম্বরে CH2H, এই 5টা কার্বন। এবার যদি এটা রাইবোজ শর্করা ছিল, যদি সেটা ডিঅক্সিরাইবোজ হতো তাহলে শুধুমাত্রই 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনটা বাদ চলে যেত, তখনই এর গঠনটা হয়ে যেত ডিঅক্সিরাইবোজ। তাহলে এই গেল তোদের শর্টে বললাম, কিন্তু যতটা সম্ভব বলা যায় আমি কভার করে দিয়েছি কার্বোহাইড্রেটস পুরো অংশটা। এবার আমি আসবো, সো দ্য নেক্সট বায়োমলিকিউল ইজ লিপিড। কার্বোহাইড্রেটের পর আমরা লিপিডটা পড়ি। এবার লিপিডের ক্ষেত্রে একটা স্বাভাবিক
জেনারেল ফর্মুলা আমি কিছু লিখিনি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে ফর্মুলা ছিল সেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত ছিল 1:2:1। ইন কেস অফ লিপিড দ্য অক্সিজেন রেশিও ইজ মাচ লোয়ার, যেখানে অক্সিজেনের রেশিওটা হাইড্রোজেনের তুলনায় অনেক কম হবে। যদি একটা উদাহরণ দিই, পামিটিক অ্যাসিড বা স্টিয়ারিক অ্যাসিড, তাহলে লক্ষ্য করতে পারবি যে সেখানে অক্সিজেনের রেশিও অনেক কম। পামিটিক অ্যাসিডের যদি আমি বলি তোদের সংকেত দেখ লিখে রেখেছি C16H32O2, তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি যে হাইড্রোজেন একটু অক্সিজেনের রেশিও সেখানে কতটা কম। হ্যাঁ, হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও এখানে তুলনামূলক অনেক কম। তাহলে লিপিড বলতে কি বোঝায়? লিপিড বলতে সোজা কথায় বোঝানো হয় যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের কথা। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের কন্ডেনসেশনের ফলে বা এস্টেরিফিকেশনের ফলে লিপিড তৈরি হবে। তাহলে ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড মানে কিছুই নয়, ইট ইজ আ চেন অফ কার্বক্সিল গ্রুপ। ইট ক্যান বি আ কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু অ্যান আর গ্রুপ। আর গ্রুপ মানে হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। সেই আর গ্রুপ হতে পারে মিথাইল, ইথাইল অর মোর দ্যান CH2 গ্রুপ, মানে 1 থেকে 19টা ইথাইল এরকম CH2 গ্রুপ যুক্ত হয়ে কার্বক্সিলের এন্ডের সাথে যুক্ত হলে তবে একটা লিপিডের স্ট্রাকচার তৈরি হয়। এটা একটু জটিল স্ট্রাকচার। এবার দেখ লিপিডের আমি ক্লাসিফিকেশন করেছি, 3খানা ভাগে ভাগ করেছি: সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড আর ডিরাইভড লিপিড। সিম্পল লিপিড বা সরল লিপিড, কম্পাউন্ড লিপিড বা সংযুক্ত লিপিড, আর ডিরাইভড লিপিড বা উদ্ভূত লিপিড। এবার একটা একটা করে ভাগে আমরা আসি। তাহলে সিম্পল লিপিড কি? সিম্পল লিপিড বা সরল লিপিড মানে হলো সোজা কথায় যে ধরনের উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি সেগুলো হলো সরল লিপিড। ফ্যাট, অয়েল এগুলো আমি লিখে রেখেছি। দেয়ার মানে এটার একটা এর আসল নামই হলো ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ, ফ্যাট বা গ্লিসারাইড আমরা অয়েলকে এমনি বলছি, কিন্তু তার যদি কেমিক্যাল নাম বলতে বলা হয় তাহলে দে আর কল্ড ট্রাইগ্লিসারাইডস। ট্রাইগ্লিসারাইড কীভাবে তৈরি হয় আমি একটু পরে আসছি, যে ফ্যাট কী করে তৈরি হয়। সিম্পল লিপিড ক্যান অলসো বি ওয়াক্স। সেই ওয়্যাক্সের মধ্যে কি? সেটা হতে পারে ওই বি ওয়্যাক্স লিখে রেখেছি আমি, অর্থাৎ মৌমাছি যে ধরনের মোম তৈরি করে সেই মোম। আর ল্যানোলিন লিখে রেখেছি। ল্যানোলিন কি? যেটা ওই ভেড়ার দেহ থেকে পাওয়া যায়, শিপ উল, সেটাও এক ধরনের সরল লিপিড। এবার আসি কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড সেই কম্পাউন্ড বা সংযুক্ত লিপিড যার সাথে যুক্ত হবে তার ওপর নির্ভর করে এই কম্পাউন্ড লিপিডের 3টে নাম। ফার্স্ট হলো ফসফোলিপিড। নাম থেকে দেখ মানে বুঝতে পারবি। লিপিড when it is connected with phosphate they are called phospholipid. কী উদাহরণ হতে পারে? লেসিথিন, সেফালিন, স্ফিঙ্গোমায়ালিন। এই লেসিথিন, সেফালিন এরা হলো সমস্ত কোষ পর্দার গঠন। এই লেসিথিন, সেফালিন এগুলো সব কোষ পর্দার মধ্যে পাওয়া যায়। মেজরিটি অফ দ্য ফসফোলিপিডস আর ফাউন্ড ইন দ্য সেল মেমব্রেন। আরেকটা দেখ লিখে রেখেছি স্ফিঙ্গোমায়ালিন। নাম থেকে যদি কিছু মানে বোঝা যায়, স্ফিঙ্গো কথাটা ছাড়াও মাইলিন থেকে যদি বুঝতে পারিস, মাইলিন কোথায় পড়েছি আমরা নিউরনে পড়েছি মাইলিন শীট। তাহলে সেই মাইলিন শীটের আবরণী গঠন করে যে ধরনের লিপিড দে আর কল্ড স্ফিঙ্গোমায়ালিন। তাহলে এই গেল ফসফোলিপিড। নেক্সট ভাগ হলো গ্লাইকোলিপিড। তাহলে লিপিড when it is linked with গ্লাইকো পার্ট মানে কি? কার্বোহাইড্রেট। তাহলে লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন সেই ভাগটার নাম হয়ে যায় গ্লাইকোলিপিড। উদাহরণ কি লেখা আছে? সেরিব্রোসাইড। সেরিব্রোসাইডের থেকেও মানে তোদের এখান থেকে বুঝতে হবে। সেরিব্রো কথাটা থেকে বোঝানো হচ্ছে যে সেরিব্রাল, অর্থাৎ সেরিব্রোসাইড কোথায় পাওয়া যায়? মেজরিলি পাওয়া যায় সমস্ত ব্রেন, CNS পাওয়া যায়। তাহলে ব্রেনে যে ধরনের লিপিড পাওয়া যায় দে আর কল সেরিব্রোসাইড। নেক্সট ভাগটার নাম লিখেছি দেখ, লাইপোপ্রোটিন। তাহলে লাইপো মানে লিপিড, লিপিড যখন প্রোটিনের সাথে যুক্ত হবে তখন তাকে বলা হবে লাইপোপ্রোটিন। কী ভাগ? এগুলো তাদের চেনা ভাগ। আমাদের শরীরে এগুলো তৈরি হয় LDL, HDL, VLDL। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অ্যান্ড ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন।
এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছিস যে এখানে গুড লিপিড, ব্যাড লিপিড এই কথাগুলো রয়েছে। এইচডিএল হচ্ছে গুড লিপিড, এলডিএল ভিএলডিএল হলো ব্যাড লিপিড। বেশ, তাহলে গেল সিম্পল লিপিড, গেল কম্পাউন্ড লিপিড, গেল। এবার আসি ডিরাইভড লিপিড, অর্থাৎ উদ্ভূত লিপিড। এবার ডিরাইভড লিপিড বলতে কি বোঝানো হয়? তার মধ্যে মূলত যে ধরনের লিপিডগুলো যেগুলো তৈরি হয়েছে, যেগুলো তৈরি করা হয়, সেগুলো মানে ধর তোরা এই নামটা শুনে থাকবি, স্টেরয়েডস। আমরা সবসময় শুনে থাকি স্টেরয়েডস, টার্পিনয়েডস বা টার্পিন, আরেকটা ক্যারোটিনয়েডস বা ক্যারোটিন। স্টেরয়েড বললে কতটা মানে তোরা বুঝছিস আমি জানি না। স্টেরয়েড মানে হলো একটা ফ্যাট থেকে তৈরি হওয়া একটা গঠন। এবার সেটা কোন ফ্যাট? এই দেখ, তার নাম লিখে রেখেছি, কোলেস্টেরল। এই যে কোলেস্টেরল আমাদের শরীরে যে তৈরি হয়, সেই কোলেস্টেরল থেকে মেজরিটি অফ দ্য স্টেরয়েডস আর বিন ফর্মড। এই কোলেস্টেরলই হলো প্রিকারসার সমস্ত স্টেরয়েড যৌগের। এবার স্টেরয়েড বলতে তোরা স্টেরয়েড হরমোনের নাম নিশ্চয়ই মনে করতে পারছিস, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। দে আর অল ফর্মড ফ্রম কোলেস্টেরল। এই কোলেস্টেরল থেকেই এই সমস্ত স্টেরয়েড যৌগের উৎপত্তি ঘটে। এবার টার্পিনয়েড। টার্পিনয়েড মূলত উদ্ভিদদেহেই পাওয়া যায় এবং সেগুলো খুব চড়া গন্ধের হয়। হ্যাঁ, গন্ধ থেকেই এগুলোকে বুঝতে পারা যায়। যেমন দেখ মেনথল, যেমন মনে কর ক্যাম্ফর, কর্পূর, এইগুলোর গন্ধ থেকেই বোঝা যাবে এইগুলো এক ধরনের ডিরাইভ লিপিড। আরেকটা বলেছি ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডসটাও তোরা জানিস যে ক্লোরোফিল, জ্যান্থোফিল, এই যে বিভিন্ন কালার্ড পিগমেন্টস, তার মানে কোথায় পাওয়া যায়? মূলত উদ্ভিদদেহেই পাওয়া যায়। এই যে কালার্ড পিগমেন্টস যারা তৈরি করে তারা হলো ক্যারোটিনয়েডস। এরাও এক ধরনের ডিরাইভ লিপিড। আমি এখানে লিখে রেখেছি জ্যান্থোফিল। আচ্ছা বেশ, এরকম একটা স্ট্রাকচার নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। সেই স্ট্রাকচারটা হলো অ্যাকচুয়ালি কোলেস্টেরলের স্ট্রাকচার। তোদের আঁকতে কেউ দেবে না, আমি শুধু দেখানোর জন্য কোলেস্টেরল কোলেস্টেরল বলছি। কিন্তু এই কোলেস্টেরলের অ্যাকচুয়াল গঠনটা কেমন সেইটা হচ্ছে এই। এবং এর একটা নাম আছে, একটা সোজা নামটা প্রথমে বলি। সোজা নামটা হলো স্টিরেন নিউক্লিয়াস বা স্টিরেন কম্পাউন্ড। আর এর অ্যাকচুয়াল কেমিক্যাল নামটা হলো সাইক্লো হেক্সা পার হাইড্রোফিনান্থ্রিন। তাহলে এই হলো কোলেস্টেরলের গঠন। যদিও এটা তোদের গঠন আঁকতে দেবে না, কিন্তু গঠনটা কেমন দেখার জন্য তোদেরকে দেখিয়ে রাখলাম। বেশ, এইবার এ তো লিপিডের ভাগগুলো বললাম। এবার আমি বলি যে কি লিপিড বা এই যে ফ্যাট কি করে তৈরি হয় সেটা দেখাই একবার। তাহলে লিপিড তৈরি হয়, এই যে ফ্যাট যে কথাটা বলেছি, ফ্যাট আসলে কি? ট্রাইগ্লিসারাইড। সেই ট্রাইগ্লিসারাইড কী দিয়ে তৈরি হয়? এরকে যদি ভাঙা হয় তাহলে দেখা যাবে এর মধ্যে তৈরি হয়েছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড দিয়ে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটো যুক্ত হয়ে তৈরি করে এই ট্রাইগ্লিসারাইড বা সিম্পল ফ্যাট। এই সিম্পল ফ্যাটের তাহলে গঠনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, গ্লিসারলের গঠন দেখ, এই যে তিনটে চেন CH2H CHOH CH2H, এটা হলো গ্লিসারলের গঠন। এবার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আমি বলেইছিলাম যে আর মূলকের সাথে, এই যে আর মূলকের জায়গায় CH3 হতে পারে, CH2 হতে পারে এবং সেটা 19টা কার্বন চেনও হতে পারে। সেই আর মূলকের সাথে যদি কার্বক্সিল মূলক যুক্ত হয় তখন তাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। এটাই একটা ফ্যাটি অ্যাসিডের গঠন। এরকম আমি তিনখানা ফ্যাটি অ্যাসিড লিখে রেখেছি, R1COOH, R2COOH, R3COOH। তাহলে গ্লিসারলের সাথে এরকম তিনখানা ফ্যাটি অ্যাসিড যদি যুক্ত হয়, যুক্ত হলে এস্টেরিফিকেশন পদ্ধতিটার নাম বললাম। এই যে গঠনটা তৈরি হওয়া তাকে বলা হয় এস্টার তৈরি করা। সেই এস্টেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে যেটা তৈরি হলো তার নাম ট্রাইগ্লিসারাইড। এবার কিভাবে তৈরি হচ্ছে একবার দেখে নেওয়া যাক। দেখ, আমি এখানে এই ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি। এইদিকে R1COOH, তার OH মূলকটাকে ভাব, আর এদিকের H মূলকটাকে ভাব। এই OH এবং H এই দুটো যুক্ত হলে কি তৈরি হচ্ছে? দেখ, H2O, তাহলে এক অণু জল। এখানে আবার H2O, এক অণু জল। আবার এখানে H2O, এক অণু জল। তাহলে এই তিনখানা ফ্যাটি অ্যাসিড মূলক, ফ্যাটি অ্যাসিড এই গ্লিসারল অণুর সাথে যুক্ত হয়ে 3 অণু জল উৎপন্ন করে আর এরা নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে যায়। দেখ কীরমভাবে যুক্ত হচ্ছে, CH2O
এটা জল উৎপন্ন করলো, তারপরে সি ডবল বন্ড ও R1, এটাই এখানে লিখেছি। দেখ, CH2O সি ডবল বন্ড ও R1, CHO সি ডবল বন্ড ও R2, CH2O সি ডবল বন্ড ও R3, আর ওই তিনটে যে যুক্ত হলো তার ফলে 3 অণু জল এখানে বেরিয়ে গেল, এবং পদ্ধতিটার নাম হলো এস্টেরিফিকেশান। বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি। তাহলে এই গ্লিসারল 3 অণু ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হলো, তৈরি করলো ট্রাইগ্লিসারাইড আর সিম্পল ফ্যাট। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সংমিশ্রণে কি করে ফ্যাট তৈরি হয় সেটা করে দেখালাম। এবার আর একটা ছোট্ট জিনিস একটু বুঝে নেওয়া দরকার আছে। ফ্যাটি অ্যাসিড বলে রাখছি, ফ্যাটি অ্যাসিডের গঠনও বলেছি আমি। সেই ফ্যাটি অ্যাসিড মূলত দুভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। ইট ক্যান বি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে কি? যার মধ্যে কোনো রকম দ্বিবন্ধনই থাকবে না, নো ডাবল বন্ড ইজ ফাউন্ড। উদাহরণ পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিডের মধ্যে কোনো, স্টিয়ারিক অ্যাসিডের মধ্যে কোনো দ্বিবন্ধনই নেই। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তার মধ্যে এক বা একাধিক দ্বিবন্ধনই উপস্থিত, তাই তারা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এইবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আমি আবার দুভাগে ভাগ করেছি। একটা হলো মুফা, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ তার মধ্যে একটি ডবল বন্ড রয়েছে, একটাই ডবল বন্ড রয়েছে। উদাহরণ লিখেছি দেখ, ওলেইক অ্যাসিড। আরেকটা লিখেছি পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে তার মধ্যে একাধিক ডাবল বন্ড রয়েছে। ওখানে বললাম মুফার মধ্যে একটি মাত্র ডবল বন্ড, পুফার মধ্যে একাধিক ডবল বন্ড। এবার তার আবার 3টে নাম লিখে রেখেছি দেখ, লিনোলেনিক অ্যাসিড যার মধ্যে 2টি ডাবল বন্ড, লিনোলেইক অ্যাসিড যার মধ্যে 3টি ডাবল বন্ড, অ্যারাকিডোনিক অ্যাসিড যার মধ্যে 4টি ডাবল বন্ড। তাহলে লিনোলেনিক 2টো, লিনোলেইক 3টে, অ্যারাকিডোনিক 4টে ডাবল বন্ড। এবার এটা যেমন পুফার উদাহরণ হিসেবে তোরা মনে রাখবি, তেমনি আরও একটা কারণের জন্য এটাকে মনে রাখবি। এই 3টে যে ফ্যাটি অ্যাসিডের নাম লিখে রেখেছি, দে আর কল্ড এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে এই 3খানা নামই তোদের মনে রাখতে হবে, লিনোলেইক, লিনোলেনিক আর অ্যারাকিডোনিক অ্যাসিড। তাহলে এই গেল মুফার পুফার ব্যাপার। এবার লাস্ট একটা জিনিস বলে তোদেরকে আজকের অংশটা শেষ করতে চাই, সেটা হলো লিপিডের মধ্যে 3টে প্রপার্টি তোরা পড়বি বই থেকে, আমি বলে রাখছি। ফার্স্ট প্রপার্টিটার নাম হলো স্যাপনিফিকেশান বা সাবানীভবন, সাবান তৈরি করা। 2 নম্বর হলো আয়োডিন সংখ্যা বা আয়োডিন নাম্বার, আর 3 নম্বর হলো র্যানসিডিটি। র্যানসিডিটির কোনো বাংলা হয় না, র্যানসিডিটিকে র্যানসিডিটি বলা হয়। আচ্ছা, সাবান কি? সাবান মানে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডগুলির সাথে যদি অ্যালকালির মিশ্রণ ঘটানো হয়, কোনো স্ট্রং অ্যালকালি, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ ঘটানো হয়, তাহলে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকালি মিশ্রণ করলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় সাবান, অর্থাৎ সোপ। প্রসেসটার নাম স্যাপনিফিকেশান, সাবান তৈরি করার পদ্ধতি। নেক্সট হচ্ছে আয়োডিন নাম্বার। আয়োডিন নাম্বার মানে হলো যত গ্রাম আয়োডিন লাগে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সাথে মিশ্রণ ঘটিয়ে তাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পরিণত করতে। অর্থাৎ 100 গ্রাম ফ্যাটি অ্যাসিডের সাথে যত গ্রাম আয়োডিন মেলালে সেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বিকাম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেই সংখ্যা বা সেই গ্রাম সংখ্যাকে বলা হয় আয়োডিন নাম্বার। আর লাস্ট ওয়ান ইজ র্যানসিডিটি। র্যানসিডিটিটা তোরা খুব সহজেই বুঝতে পারবি যে তেল, আমাদের বাড়ির যে তেল, সেই তেলকে যদি অনেক দিন খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে সেই তেলটা থেকে একটা গন্ধ বেরোচ্ছে, একটা তেলটা যেন পচে গেছে এমন একটা জিনিস মনে হবে। দ্যাট ইজ নাথিং বাট দ্য ফেনোমেনন অফ র্যানসিডিটি। অর্থাৎ তেলটার এই যে গন্ধ বেরিয়ে যাওয়া বা পচে যাওয়া, এই ঘটনাটাকেই র্যানসিডিটি বলা হয়। কারণ এটা রেখে দিলে ওই তেলের ওপর বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম ওই তেলটাকে ব্যবহার করে এবং সেটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ এই যে লিপিডের যে গঠনটাকে নষ্ট করে দেওয়া বা ভেঙে দেওয়া, এই ঘটনাটার নামই হলো র্যানসিডিটি। এটা তোদের বই থেকে একটু পড়তে হবে এই 3টে প্রপার্টিসকে।
তাহলে এই হলো আমাদের বায়োমলিকিউলসের দুটো মডেলের সম্পর্কে বলা। একটা আমি আজকে বললাম কার্বোহাইড্রেট, আর একটা আমি বললাম লিপিড। তাহলে কার্বোহাইড্রেট আর লিপিডটা তোরা এবার পড়বি, এখান থেকে যতটা সম্ভব বোঝানো যায় আমি বুঝিয়েছি, আর বাকিটা নিশ্চয়ই বই থেকে দেখবি, পরে আমি আবার আলোচনা করব। নেক্সট পড়া হবে তারপর প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড।